সব প্রশ্নের উত্তর জানতে হয় না, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর যখন মানুষ জানার চেষ্টা করে তখন আর সে বাঁচে না ম্যাডাম। একটা কার্ড হাতে করে আসলেই ভিআইপি হওয়া যায়। একটা সিট খালি দেখলেন আর বসে পড়লেন? সিট খালি আছে মানে সেখানে সবাই বসতে পারবে না। 50 কোটি 2, 100 কোটি 1 টাকা। 100 কোটি টাকা? টাকা দিয়ে আপনি তো জমি কেনেননি, কিনেছেন একটা কালসাপ, যেটা প্রতি পদে পদে আপনাকে ছবল দেবে। তোমরা এখনো রওনা হওনি? তোমার জন্যই দাঁড়িয়ে আছি বাবা। আমার জন্য দাঁড়িয়ে আছো? ম্যাডাম ওয়েট, আপনি এখানে কি করছেন? সি ম্যাডাম, আমি তো আসলে কিছু বুঝতে পারলাম না। এটা কি কইরা হইতে পারে? হুবহু আমার মতো দেখতে, এমন অবিকল এক চেহারার দুইজন মানুষ আদৌ কি হওয়া সম্ভব? ওই লোকের লগে কি আমার অন্য কোনো সম্পর্ক আছে? আমার এই প্রশ্নগুলোর উত্তর আমি কই পাম? আমার মতো চেহারা পাওয়ার এত স্বার্থ? এখন থেকে তোর জীবনের পরবর্তী প্রতিটা পদক্ষেপ আমি নির্ধারণ করুম। আমি যেইভাবে তোর জীবন চালামো তুই সেইভাবে চলতে বাধ্য হবি। আমি তোর সুখের দিন শেষ কইরা দিমু সাহেব, তুই নিজের অস্তিত্ব খুঁজা পাবি না। দ্রুত গাড়ি বের করো, অফিসে যেতে হবে। কিরে, ফাইল কই ব্যাগে? বস, ফাইলটা মানে উপরে বলে রাই খাইছি। এখন তোরা ভুলে উপরে পাঠাই দিই, চিরদিনের লেগে জায়গা ভাল লাগবো না। সবসময় ভুল করস কি লেগা? খালি সবসময় ভুল ভুল ভুল। সাহেব, এক কাজ করতো ভাই, ফাইলটা ভুলে উপরে রেখেছে, একটু নিয়ে আয় যা। কি 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 কানে শুনোস না? তুই কি বয়রা নাকি? তোরে কইছি ফাইল উপরে রেখেছি, এটা একটু নিয়ে আয় না রে ভাই। দেখ এখনো শুনে নেই, বুঝছস? এই কিরে, তোর কত বড় সাহস? তুই আমার বসের গায়ে হাত দিছিস? তোর হাত কিন্তু একবারে পকেটে ভরে তুমি। ভাই 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 ভাই, পেটে গেলে গেল, পেটে গেলে গেল। এই আপনার কি একটু দয়া মানে? এইটুকু শিশুকে আপনি হাত দিয়েছেন। এই 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 কাগো গায়ে হাত দিচ্ছেন আপনি জানেন? হ্যাঁ, গুন্ডাগুলোকে মারামারি করেন দেখে কি আপনি আমগো গায়ে হাত দেবেন? হ্যাঁ, তোর খবর আছে রে, তোর খবর আছে। তোর আগে এই বাড়িতে আমরা আইছি, আমরা স্যারের খাস লোক, সারস কে হোক, সাঙ্গা ভাঙ্গা করছিস না আমগুলোকে। তোর খবর আছে, দেখ কি করে সারি। এই কথাটা যদি স্যারের কাছে কইছস তখন এটার কিন্তু খবর আছে। কি খবর আছে? কি তগর উপর সাইক্লোন আইতে পারে, টর্নেডো আইতে পারে, এমনও হইতে পারে আকাশ থেকে তগর মাথার উপর বোমা হামলা হইব। বাহ সাহেব, তুমি এত তাড়াতাড়ি চলে এসছো, খুবই ভালো হয়েছে, তা নাহলে মিটিং এ দেরি হয়ে যেত। দ্যাটস ওয়াই আমি তোমাকে এত পছন্দ করি। চলো মা, চলো তাহলে। বাবা জাস্ট মিনিট। মোটু পাতলু, তোমাদের যে ফাইলগুলো নিতে বলেছিলাম নিয়েছো তো? ম্যাডাম, আপনারা যান, আমি ফাইল নিয়ে আসতেছি। ইটস ওকে, চলো সাহেব। স্যার, এই যে সাহেব আমাকে অনেক আদর করে। কি রে পাতলু, সাহেব তো কোনো সময় এরকম ব্যবহার করে না। আটকা মাইরা বইলোকে। হ্যাঁ, ওর সাহস কত বড়। বস, আরে পাইলে ইচ্ছা মতন নরম দিন। একদম ঠিক কথা কইছস, পায়ালই সাঙ্গা বাঙ্গা করে দিমু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে কো দেরি করে এখানে কি স্যার আমার রাগ করে গেল গা? স্যার, এটাই হচ্ছে আমাদের বিজনেস প্ল্যান আছে সাহেব। এখানে ইনভেস্ট করলে আপনি লাভবান তো হবেনই,
আপনার কোম্পানিও লাভবান হবে। ফাইন, আপনাদের প্ল্যান আমাদের পছন্দ হয়েছে, বাট তার আগে মিস্টার রেহান চৌধুরীর সাথে আমরা বসতে চাই। রেহান চৌধুরী আসবে আপনার অফিসে? ডু ইউ নো হু ইজ রেহান চৌধুরী? সে হচ্ছে এই বিজনেস ওয়ার্ল্ডের একমাত্র আইকন। সে আসবে আপনার অফিসে? হাসালেন না হাজি সাহেব, হাসালেন। আপনার মতো হাজি করিম রেহান সাহেব 100টা পকেট রাখে। আসলে বয়স হলে মানুষ বোকার স্বর্গে বাস করে না, এই আর কি। রেহান চৌধুরী বসবেন না সেটা আগে আমাদেরকে জানাননি কেন? প্রয়োজন মনে করিনি, তাই যায়নি। সরি, আপনাদের সাথে ডিল হচ্ছে না। কি? রেহান চৌধুরী ডিল ক্যান্সেল? হাজি সাহেব, আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো? পরে কিন্তু পস্তাবেন। ডিসিশন নেওয়ার আগে 10 বার চিন্তা করেন। রেহান চৌধুরী, 10 মিনিটের মধ্যে হাজি করিমের অফিসে চাই। সাহেব, তুমি এখানে কি করছো? তোমাকে মিটিংয়ে কে আসতে বলেছে? যাও এখান থেকে যাও। এই ওই যে সে কে? আপনাদের বাড়ির কাজের ছেলে? সেইখানে কি করছে মিটিংয়ে? এই ফকির ছেলে, তুই কাকে কল দিয়েছিস? রেহান চৌধুরীকে? এই ফকির ছেলে, তুই রেহান চৌধুরীকে কি চিনিস? তুই কোন মুখে তার নাম নিলে? হ্যাঁ, তুই যে এই মুখে তার নাম নিয়েছিস, সে কি তোর ল্যাংটা গেলে দোষ নাকি বাইরেদার? সে টং দোকানে বসে চা বিক্রি করে, যে 10 মিনিটের ভিতরে তোর হাজি করিমের অফিসে চলে আসবে। এই কাকে ফোন দিয়েছিস তুই? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা। স্যার, বলবেন একটু বইসা শুনা বলবে। কি? আমি তোর সাথে বুঝে শুনে কথা বলবো? এই ফকির ছেলে, আমি তোর সাথে বুঝে শুনে কথা বলবো? এই তুই কে রে? তোর মতো কাজের ছেলে আমি 10টা আমার ঘরে রাখি, আর তুই আমাকে বললি বুঝে শুনে কথা বলতে? স্যার, রেহান স্যার, আপনি এখানে? স্যার, এই ফকির নিপল আপনার নাম বিক্রি করে কারে না কারে ফোন দিয়ে কইতেছে, রেহান চৌধুরী 10 মিনিটের ভিতরে হাজি করিম সাহেবের অফিসে আসবি। কেমনটা লাগে বলেন তো? সেই জন্য কানে নিজে একটা বয়া দিছি, ভালো করছি না? চেনাশোনা কেউ নিকে? স্যার এক্সট্রিমলি সরি স্যার, ওরা আপনাকে চিনতে পারেনি স্যার, আর কখনো হবে না স্যার। আর স্যার আপনি 10 মিনিটের মধ্যে আসতে বলছেন, 1 মিনিট লেট হয়ে গেছে স্যার। স্যার এক্সট্রিমলি সরি স্যার, ক্ষমা করে দেন স্যার, আর কখনো হবে না স্যার। এই দাঁড়িয়ে আসিস কেন? বস, ভাবছে স্যারের কাছ থেকে। হাজি সাহেব, এক্সট্রিমলি সরি, ডিলটা ডান। হিসাব তো মিলতেছে না রে। আমার কি মনে হয় জানোস, এই সাহেব আসলে একটা জিন। জিন যদি না হইতো, এক জায়গা থেকে আর এক জায়গায় এত দ্রুত যাওয়া কি সম্ভব? তুই ক। না বস, ওর লগে সাধারণ মানুষের কোনো মিল নাই। ওই দিনে ঘুমায়, রাইতে রাত জাগে। এই রুটিন ফলো করে নেই দেখেই আরে জিনে ধরছে। নাহলে আপনি দেন আমার কত উপরে উঠাইছে, আমি যদি পড়তাম কি হইতো আমার? বাবা রে, ওরে জিনে ধরে নাই, ও নিজে একটা জিন, ও জিন ফয়দা দেয়। আর কান্দুসকে খালি কি তোরে একলা মারছে? আমারও তো সাঙ্গা ভাঙ্গা করে দিছে, আমি মায়ের খাই নাই। এই জায়গাতে আমার চুপ, একদম টোকা বাইরে কন্ট্রোনালি ছিঁড়ে ফেলাবো। চুপ। হ্যাঁ, তোর চিল্লানি তা আমি ভয় পাইছি। আরেকটু হার্ট অ্যাটাক করে নিতাম। কি যাইতাস আমগো উপরে দিয়ে? আল্লাহ গো।
বস আপনার একটু হাতটা নামান। আপনার এই বিশাল বড় দেহ নিয়ে যে আমার উপর ভর দিয়েছেন, এতে তো আমি আরো খাড় হয়ে যেতেছি। আমি জানি যে ছোট খাটো মানুষের মাথায় অনেক বুদ্ধি থাকে, তোর মাথার মধ্যে তো গোবর ভাঙ্গা ভাঙ্গা করে আমার লাগে গুছায় একের কানের লতি ফাড়াইলাম। একটা মানব দেহে কয়টা হাড্ডি থাকে জানোস তুই? কয়টা? 25-26টা হইব। মনটা চায় এখন যে দুই কানের মধ্যে দুইটা থাপ্পড় মারি, 25-26টা হাড্ডি থাকে একটা মানব দেহে, 206টা হাড্ডি থাকে। ওহো, 206টা থেকে মানে আমার 2-3টা কম। এর লেগে আমি ছোটবেলা থেকে ছোট। তুই আসলেই খাটো হলি কি হইব? তুই কিন্তু একটি ছোটখাটো বিজ্ঞানী। বস কি হইলো আপনার? আপনি প্যাং গাইতেছেন কে? যে হঠাৎ করে জিনের কথা মনে পড়ে গেছে। তুই বুঝতেছোস জিনের ডরে যে আমরা হেনে দাঁড়ায় রয়েছি। এই যে সাহেব জিন, কঠিন একটা জিনিস বাবা রে বাবা। হুটহাট করে সাঙ্গা ভাঙ্গা করে, এখন যদি হঠাৎ করে আয়া আমাকে দুজনের ঘাড়ে বর করে, তখন কেমন হইব? কেমন হইব স্যার? কিরে তোর কণ্ঠ এরম হয়েছে কে? কি ও বাবা! পাতলু, এই সাহেব তুই এনে কে? না আসলে হয়েছে কি স্যার, উপরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আপনারা দুইজনে মিলে এই জায়গায় কি জানি গল্প করতেছে, সেই জন্য ভাবলাম আমি ওই আপনাগুলো একটু গল্প করি। ও ও আচ্ছা, ভালো। আমরা গল্প করতেছি না, আমরা এমনি দাঁড়ায় কথা করতেছি জায়গা। নন স্যার, আমরা তিনজনে মিলে চা খাইগা। কি রে, জিনে দেখি আবার চাও খায়, আমগরে চা অফার করতেছে। বাস গেডি মুস্কানোর আগে লোন গায়েব হয়ে যায়। উরে বাবা, মাজা ব্যথা হয়ে গেছে। না, এইভাবে আর হইতেছে না বস। এই ডরে ডরে 2টা লটকন উপরে উঠা যেতেছে। এই সাঙ্গা ভাঙ্গা করবি না পাতলু, লটকনকে খালি তরি আছে, আমার নাই। তুই একলা ডরাইতেছিস, আমি ডরাইতেছি না। হ্যাঁ, আর তুই কথাটা ঠিক কইছস, এইভাবে রইব না, কবিরাজের কাছে যাবো। এই জিন এই বাড়ির থেকে সরাইতে হইব, আর নাইলে উপায় আর একটা আছে, স্যারের কাছে যাম। স্যারের কাছে যা সব কয়ে দিব, এইভাবে আর নিতে পারতাছি না। না না না, নয় আকারে না। না নিতে পারলেও নিতে হইব, আর যদি না নিতে পারোস তাহলে তখন লটকন দুইটা নাই হয়ে যাবো। কি রে, তুই না মাত্র দোকানে গেলি চা খাইতে, নাকি দোকান থেকে গোসল করে এলি? কোনটা? ওই আমি কই যামু কি করমু সেইটা তো জানার কোনো দরকার নাই। এত গবেষণা করে তোরা কি করবি? একটু আগে তোরা কি কইতাছিলি? স্যারের কাছে যে বিচার দিবি না? স্যারের কাছে যে যদি বিচার দিছস, ওই দিন সকালবেলার কথা মনে আছে তো? মনে আছে। হ্যাঁ, এবার কো স্যারের কাছে যে বিচার দিবি? না 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 না, মারের কথা মনে আছে, বিচার দিতাম না। আর যদি যে বিচার দেস তাহলে লটকন থাকতো না। গুড ছেলে, গুড ছেলে। কি ছেলে? গুড গুড গুড। কি ছেলে? গুড। মনে রাখিস। মন থাকবে। কি রে, 2 সেকেন্ড হইলো না, ওই গেল, আবার করতে আর বললো। দৌড়ে তো শান্তি নাই। বাড়িতে চল, বাড়িতে চল, বাড়িতে চল, ম্যাডাম খুঁজবো। সাহেব, শোনো, আমার কাছে একটা বিয়ের প্রস্তাব আছে। তুমি আবার এই বুড়ো বয়সে বিয়ে করবে নাকি? আজও কি বলছো তুমি? আমি এই বয়সে কেন বিয়ে করতে যাব? শোনো, তুমি আমাকে একটা কথা বলো তো, সাহেবকে তোমার ছেলে হিসাবে কেমন মনে হয়? হ্যাঁ, সাহেব তো ছেলে হিসেবে খুবই ভালো। কেন, ওর জন্য কি কোনো বিয়ের প্রস্তাব এসেছে নাকি? আরে না, বিয়ের প্রস্তাব আসেনি। আমি ভাবছি আমাদের মানহাকে সাহেবের সাথে বিয়ে দিলে কেমন হয়। এসব তুমি কি বলছো? সাহেবের সাথে মানহার বিয়ে? হ্যাঁ,
তুমি কি পাগল হয়ে গেছো? সাহেব যত ভালো ছেলেই হোক না কেন, কিন্তু ও তো আমাদের বাড়ির ড্রাইভার। এই ড্রাইভার হয়েছে তো কি হয়েছে? সাহেবের যে মেধা, ওর সততা, ওর নিষ্ঠা, ওর ভিতরে যে প্রতিবাদী মন, ও তো একাই 100। আর আমি এরকমের একটা ছেলে চাই যে আমার মেয়েকে সারা জীবন নিরাপদে রাখবে। শোনো, বিয়ের পাত্র হিসেবে ওকে আমার পারফেক্ট মনে হয়েছে। আরে তোমরা কার বিয়ে নিয়ে ভাবছো? কার আবার? আমার একমাত্র কন্যার বিয়ের কথা ভাবছি। আমার বিয়ে? কিন্তু কার সাথে? পাত্র মনে করো যে আমার পছন্দের একজন সুপাত্র। পছন্দের সুপাত্র? তার নামটা কি? বলবো? বলো। আমাদের সাহেব। হোয়াট? সাহেব? তুমি সিরিয়াস বাবা? আমাদের বাসার সামান্য ড্রাইভারের সঙ্গে তুমি আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, ঠিক করেছি, কারণ সাহেবকে আমার খুবই পছন্দ। পাত্র হিসাবে ওকে আমার ভালো লেগেছে। তোমার ভালো লাগতেই পারে বাবা, কিন্তু আমার ভালো লাগে না। দেখো বাবা, আমি যথেষ্ট বড় হয়েছি। আমি কাকে বিয়ে করব কি করব না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আর তুমি যাকে তাকে ধরে এনে আমার সঙ্গে বিয়ে দিতে চাইবে, আর আমি নাচতে নাচতে বিয়ে বসে যাব? অসম্ভব। মানহা, আমি তোমার ওপিনিয়ন চাইনি, আমি আমার ডিসিশন তোমাকে জানিয়েছি, দ্যাটস ইট। বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি একজন শিল্পপতি, আর আমি একজন শিল্পপতির মেয়ে। কাল যদি পত্রপত্রিকা ছাপা হয় হাজি করিমের মেয়ের সাথে তারই বাড়ির ড্রাইভারের বিয়ে হয়েছে, তাহলে তুমি বুঝতে পারছো কি হবে? লোকজন আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। এই, এখানে বোঝা বাড়ার কিছু নেই। আমি হাজি করি না, কে কি বললো আর কে কি ভাবলো সেটা নিয়ে আমি মোটেও বাদার করি না। শোনো, আমি বলেছি সাহেবের সাথে তোমার বিয়ে হবে, দ্যাটস ফাইনাল। বাবা, তুমি ভুলে যেও না আমি কিন্তু তোমারই মেয়ে। তোমার যদি আকাশ সমান জিত থাকে, আমারও তার ব্যতিক্রম না। তুমি জোর করে আমাকে কারোর সঙ্গে বিয়ে দিতে পারবে না। দেখেছো দেখেছো কিরকম বেয়াদব হয়েছে, মুখে মুখে তর্ক করে। সাহেব, ম্যাডাম, এত রাইতের বেলা আমার রুমে কিছু লাগবো? না, এখন কিছুই লাগবে না। একটা কথা বলতে আমি এখানে এসেছি না। জি ম্যাডাম, কোন না। আগামীকাল আমি একটা পার্টিতে যাব এবং আমার সঙ্গে তুমিও যাবে। সো সকাল সকাল রেডি হয়ে থেকো। আচ্ছা ঠিক আছে। ওকে, গুড নাইট। সাহেব, মানহার সাথে কালকে পার্টিতে সাহেব যাইব না, যাইব সূর্য। আর তরে কিভাবে ঘুম পাড়ায় রাহন লাগে সেই ব্যবস্থা আমি করতেছি। জাস্ট আ মিনিট। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে তোমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আজকের এই পার্টিটা আমি অ্যারেঞ্জ করেছি। অ্যান্ড দ্যাট ইজ মিট মাই ফ্রেন্ডস মিস্টার সাহেব, আমার গাড়ির ড্রাইভার। ও মাই গড, ড্রাইভার! সুইপার থেকে সরাসরি হাজবেন্ড? Wow, great Manha. So finally our Reese girl found a driver. সাহেব, আমি হাজি করিম গ্রুপ অফ কোম্পানি সিইও। আমি এক মিনিটে যেটা কামাই করি, তোর মতো 2 পয়সার ড্রাইভার 1 বছরে সেটা চোখে দেখে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আর তুই কিনা আমাকে বিয়ে করতে চাস? এই মারহাকে বিয়ে? এই তুই ভাবলি কি করে তোর মতো এরকম সামান্য একটা ড্রাইভারকে আমি বিয়ে করব?
তুই এই স্বপ্ন দেখিস কিভাবে? ওয়েট ওয়েট ওয়েট, তার মানে আমাদের বাড়িতে ঢোকার তোর মূল উদ্দেশ্য ছিল আমাকে বিয়ে করা, তাই না? ম্যাডাম, আমি তো আপনারা কখনো বিয়ে করতে চাই নাই, তার বাবাই তো আমার পছন্দ করছে। ও, তার মানে তুই বলতে চাচ্ছিস আমার হাজবেন্ড হিসেবে আমার বাবা তোকে পছন্দ করেছে, তাই তো? জি ম্যাডাম, আর সেই জন্যই আমি স্যারের সিদ্ধান্তরে অসম্মান করতে চাই না। এই, তুই হয়তো ভুলে যেতে পারিস তুই কে, কিন্তু আমি ভুলিনি। তুই একটা ড্রাইভার, আর আমার পরিচয় তোকে দ্বিতীয়বার বলতে হবে না। লুক এট মাই স্ট্যাটাস। শোন, আজকের পর থেকে তোর এই চেহারা নিয়ে আর কোনো দিন আমার সামনে আসবি না। গেট আউট অফ হিয়ার। গাইস, কি হলো? এনজয় দ্য পার্টি। কে এখন কারো মুখে খই ফুটতেছে না কি লিগা? হ্যাঁ, আরে এতক্ষণ তো অনেক অনেক কথা কইতেছিলেন, এখন কি মুখ বন্ধ কি লিগা? কথা কন। আপনারা সবাই এই মাইয়াটারে চিনেন যে এই মাইয়াটা কার মাইয়া, কিন্তু এই মাইয়াটা কার বউ হইতে যাইতাছে সেটা আপনারা এখনো জানেন না। একটা কথা কান খুইলা শুইনা রাখে, জনাব হাজী করিম আমার হবু শ্বশুর, আর তার সম্মান নিয়ে খেলার আগে আমার লগে খেলতে হইব। আপনাগো সবার ভাগ্য খুব ভালো যে আমি আপনাগো লগে শুধু কথা কইতে আইছি, তা না হইলে এই মোটু পাতলো এতক্ষণ তো খুব কথা কইতাছিলেন। আই এম আ পুয়ার গাই, আ বুলশিট, ফকিন্নির পোলা। কথা কন না কে লেগা? কথা কন, একদম জানে মেরে হারাবো। আমি তোমাকে প্রশ্ন করেছি, যেখানে আমি নিজে সাহেবের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, সেখানে পার্টিতে নিয়ে সাহেবকে কেন অপমান করেছো? বাবা, তুমি যাকে শুধু একজন সাধারণ ড্রাইভার ভাবছো, তুমি তো আজকে তাকে নিজের চোখে দেখছো, তারপরে তোমার মনে হয় ও 8-10 জন সাধারণ ছেলের মতো? আমার প্রশ্নের উত্তর দাও। সাহেব সাধারণ কি অসাধারণ সেটা আমি বুঝবো। আমার মেয়ের আচরণ যদি আমার সম্মান নিয়ে প্রশ্ন তোলে, সেটা আমি কখনো বরদাস্ত করবো না। আমার না। কিন্তু বাবা, তুমি জানো না আজকে পার্টিতে কি হয়েছে? তো কি হয়েছে বলো? বাবা জানো, আই সাহেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ এক্সপ্লেন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করব সাহেব নাটকের 5 নাম্বার এপিসোড আপডেট নিয়ে। অ্যান্ড 5 নাম্বার এপিসোডে কি কি ঘটবে, কি কি ঘটতে চলেছে, সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেব। আর সেই নাটকের 5 নাম্বার এপিসোডটি কবে ইউটিউবে আপলোড করা হবে সেই বিষয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলবো। তো বেশি বকবক না করে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। এট ফার্স্ট আমরা কিন্তু দেখতে পাই যে সাহেবের যে মালিক, তার একটা মিটিং আছে, সে একটা মিটিং করতে যাবে। তো সেই জন্য সাহেবকে গাড়ি বের করতে বলে। সাহেব কিন্তু গাড়ি বের করে এন্ড তাদের মিটিং শুরু হয়ে যায়। মিটিংটা ছিল এমন একজন মানুষের সাথে, রেহান চৌধুরী। এখন রেহান চৌধুরীকে সেটা আপনাদেরকে বলে নেই। রেহান চৌধুরী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একজন ইন্ডাস্ট্রিয়াল। ওকে, রেহান চৌধুরী বাংলাদেশের সবচেয়ে বড় একজন ইন্ডাস্ট্রিয়াল, বাংলাদেশের সবচেয়ে বড়। তো তার সাথে একটা ডিল, তো ডিলটা শুরু হয়, কিন্তু সেখানে কিন্তু রেহান চৌধুরী সরাসরি উপস্থিত হয় না। সে কিন্তু তার লোকদেরকে পাঠিয়ে দিয়েছে ডিলটা করার জন্য। রেহান চৌধুরী এত ছোট্ট একটা ডিল করার জন্য থরি না সেখানে হাজির হবে।
তাই না? তো রেহান চৌধুরী কিন্তু সেখানে যায়নি, তারা কর্মকর্তাদের পাঠিয়ে দিয়েছিল। ডিলটা মোটামুটি প্রায় কমপ্লিটই হয়ে গেছিল, তাদের দুইজনের প্রস্তাব বা ডিলের যা কন্ডিশন সবকিছুই ভালোভাবে সবারই পছন্দ হয়, ডিলটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছিল। তারপর কিন্তু এখানে একটা শকিং কাণ্ড ঘটে বসে। ডিলটা যখন প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছিল তখন কিন্তু সাহেবের যে মালিক সে বলে যে আমি রেহান চৌধুরীর সাথে সরাসরি বসতে চাই। বাট রেহান চৌধুরী এত ছোট একটা কোম্পানির সাথে সরাসরি কখনোই আসবে না। এই জন্য কিন্তু রেহান চৌধুরী যাদেরকে পাঠিয়েছিল তারা কিন্তু রীতিমতো এই বিষয়টা নিয়ে মজা নিতে থাকে, রীতিমতো মজা নিতে থাকে যে রেহান চৌধুরীর মতো একজন লোক কখনোই এখানে আসবে না, কখনোই না। ওকে, তো এই বিষয়টা নিয়ে মজা নিতে থাকে। আর ডিলটা প্রায় ক্যান্সেলের দিকে চলে যাচ্ছিল, তখন কিন্তু আমরা সবচেয়ে শকিং একটা বিষয় দেখতে পাই। আহ তাদের যে ড্রাইভার, মানে সাধারণ একজন ড্রাইভার সাহেব, আমাদের নাটকের হিরো, তো সাহেব এমন একটা কাণ্ড ঘটিয়ে বসে, রেহান চৌধুরী নামে একজনকে ফোন দেয় এন্ড ফোন দিয়ে বলে মাত্র 10 মিনিটের মধ্যে আমাদের অফিসে হাজির হওয়ার জন্য, মাত্র 10 মিনিটের ভিতর তাদের অফিসে হাজির হওয়ার জন্য বলে। দেন সবাই অফিসে, ওইখানে যতজন উপস্থিত ছিল সবাই কিন্তু একদম রেগে তেলে বেগুনে জ্বলে ওঠে যে রেহান চৌধুরীর মতো মানুষকে একজন সাধারণ ড্রাইভার ফোন দিয়ে বলতেছে 10 মিনিটের মধ্যে সেখানে হাজির হওয়ার জন্য, যে এখানে রেহান চৌধুরী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একজন ইন্ডাস্ট্রিয়াল। ঠিক আছে, তো এটা নিয়ে তাদের মালকিন মানহা, যে আমাদের ফিমেল কাস্ট, সেও কিন্তু ভীষণ পরিমাণে রেগে যায় যে তোমার কে এখানে কে আসতে বলেছে, বা তাদের কিন্তু ভীষণ রকম ভাবে অপমান করতে থাকে সাহেবকে। এন্ড রেহান চৌধুরী যাদেরকে পাঠিয়েছিল তাদের মধ্যে তো একজন এমন একটা কাজ করে বসে, স্বয়ং সাহেবের গায়ে হাত তুলে বসে যে তোর সাহস হয় কিভাবে আমাদের মালিককে এইখানে আসতে বলার জন্য। এটা স্বাভাবিক তাই নয়? যে আপনি একটা অফিসে জব করেন, আপনার বস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একজন ইন্ডাস্ট্রিয়াল, সেই বসকে যদি সাধারণ একজন ড্রাইভার ফোন দিয়ে বলে মাত্র 10 মিনিটের ভিতর অফিসে আসার জন্য, এটা কি কোনোভাবে সম্ভব? অবশ্যই না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু বড় ধরনের একটা কাণ্ডকীর্তি করতে চলেছিল। বাট তারপর আমরা যে শকিং বিষয়টা দেখতে পাই, ভাই এই নাটকে এই জিনিসটুকু আমার আরো অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। কেননা মাত্র 10 মিনিটের ভিতর বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল রেহান চৌধুরী কিন্তু সেইখানে হাজির হয়ে যায়। আর রীতিমতো ওই যে হাত উঠাইছিল এটা কিন্তু রেহান চৌধুরী দেখে ফেলে। আর রেহান চৌধুরী এসে সাহেবের হাতে পায়ে ধরার মতো অবস্থা যে স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি 10 মিনিটের ভিতর আসতে বলছিলেন, আমার 1 মিনিট লেট হয়ে গেছে, মানে 11 মিনিট লাগছে। ওকে, তো এই বিষয়টা নিয়ে কিন্তু ধীরে ধীরে একটা কাহিনী চলতেছিল, সবাই কিন্তু তার কাছে মাপ চায়। তো এটা দেখে মানহা এন্ড মানহার বাবা মানে সাহেবের মালিক সবাই তো রীতিমতো শকিং যে ভাই এইরকম একটা ঘটনা কিভাবে ঘটতে পারে। সাধারণ একজন ড্রাইভার বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালকে ফোন দিয়ে বলতেছে 10 মিনিটের ভিতর অফিস আসার জন্য, এন্ড সেই ইন্ডাস্ট্রিয়াল সত্যি সত্যি সেখানে হাজির হয়ে গেছে। এটা টোটালি একটা শকিং ছিল। এন্ড নাটকটা ধীরে ধীরে যেভাবে চলতেছিল সেইভাবে হোপফুলি যে বেটার একটা কিছু হচ্ছিল, এটা ভালো ছিল নাটকটায়। ওকে, তো নেক্সট টাইম আমরা আরেকটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে যে ওই ঘটনাটার পর মানহার বাবা সাহেবকে ভীষণ রকম ভাবে পছন্দ করে। মানহার বাবা এটা সিদ্ধান্ত নেয় যে সাহেবের সাথে তাদের মেয়ে মানহাকে বিয়ে দেবে। তো এই বিষয়টা যখন মানহার মায়ের সাথে শেয়ার করে, মানহার মা রীতিমতো শকড হয়ে যায় যে সাধারণ একজন ড্রাইভারের সাথে আপনি আপনার মেয়েকে কিভাবে বিয়ে দিতে যাচ্ছেন। তো ভাই এই নাটকটা হোপফুলি যে অনেক ইন্টারেস্টিং একটা নাটক হবে, আপনারা সবাই কন্টিনিউ করবেন, বেস্ট একটা কিছু দেখতে পাবেন। এট ফার্স্ট আমরা কিন্তু দেখতে পাই যে সাহেবের যে মালিক তার একটা মিটিং আছে, সে একটা মিটিং করতে যাবে। তো সেই জন্য সাহেবকে গাড়ি বের করতে বলে, সাহেব কিন্তু গাড়ি বের করে এন্ড তাদের মিটিং শুরু হয়ে যায়। মিটিংটা ছিল এমন একজন মানুষের সাথে, রেহান চৌধুরী। এখন রেহান চৌধুরীকে সেটা আপনাদেরকে বলে নেই, রেহান চৌধুরী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একজন ইন্ডাস্ট্রিয়াল। ওকে, রেহান চৌধুরী বাংলাদেশের সবচেয়ে বড় একজন ইন্ডাস্ট্রিয়াল, বাংলাদেশের সবচেয়ে বড়। তো তার সাথে একটা ডিল, তো ডিলটা শুরু হয়, কিন্তু সেখানে কিন্তু রেহান চৌধুরী সরাসরি উপস্থিত হয় না, সে কিন্তু তার লোকদেরকে পাঠিয়ে দিয়েছে ডিলটা করার জন্য। রেহান চৌধুরী এত ছোট্ট একটা ডিল করার জন্য থোড়ি না সেখানে হাজির হবে, তাই না? তো রেহান চৌধুরী কিন্তু সেখানে যায়নি, তারা
কর্মকর্তাদের পাঠিয়ে দিয়েছিল। ডিলটা মোটামুটি প্রায় কমপ্লিটই হয়ে গেছিল। তাদের দুইজনের প্রস্তাব বা ডিলের যা কন্ডিশন সবকিছুই ভালোভাবে সবারই পছন্দ হয় ডিলটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছিল। তারপর কিন্তু এখানে একটা শকিং কাণ্ড ঘটে বসে। ডিলটা যখন প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছিল তখন কিন্তু সাহেবের যে মালিক সে বলে যে আমি রেহান চৌধুরীর সাথে সরাসরি বসতে চাই। বাট রেহান চৌধুরী এত ছোট একটা কোম্পানির সাথে সরাসরি কখনোই আসবে না। এই জন্য কিন্তু রেহান চৌধুরী যাদেরকে পাঠিয়েছিল তারা কিন্তু রীতিমতো এই বিষয়টা নিয়ে মজা নিতে থাকে। রীতিমতো মজা নিতে থাকে যে রেহান চৌধুরীর মতো একজন লোক কখনোই এখানে আসবে না, কখনোই না। ওকে, তো এই বিষয়টা নিয়ে মজা নিতে থাকে। আর ডিলটা প্রায় ক্যান্সেলের দিকে চলে যাচ্ছিল। তখন কিন্তু আমরা সবচেয়ে শকিং একটা বিষয় দেখতে পাই। আহ তাদের যে ড্রাইভার মানে সাধারণ একজন ড্রাইভার সাহেব, আমাদের নাটকের হিরো, তো সাহেব এমন একটা কাণ্ড ঘটিয়ে বসে রেহান চৌধুরী নামে একজনকে ফোন দেয় অ্যান্ড ফোন দিয়ে বলে মাত্র 10 মিনিটের মধ্যে আমাদের অফিসে হাজির হওয়ার জন্য। মাত্র 10 মিনিটের ভিতর তাদের অফিসে হাজির হওয়ার জন্য বলে। দেন সবাই অফিসে ওইখানে যতজন উপস্থিত ছিল সবাই কিন্তু একদম রেগে তেলে বেগুনে জ্বলে ওঠে যে রেহান চৌধুরীর মতো মানুষকে একজন সাধারণ ড্রাইভার ফোন দিয়ে বলতেছে 10 মিনিটের মধ্যে সেখানে হাজির হওয়ার জন্য, যেখানে রেহান চৌধুরী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একজন ইন্ডাস্ট্রিয়াল। ঠিক আছে, তো এটা নিয়ে তাদের মালকিন মানহা যে আমাদের ফিমেল কাস্ট, সেও কিন্তু ভীষণ পরিমাণে রেগে যায় যে তোমারকে এখানে কে আসতে বলেছে, বা তাদের কিন্তু ভীষণ রকম ভাবে অপমান করতে থাকে সাহেবকে। এন্ড রেহান চৌধুরী যাদেরকে পাঠিয়েছিল তাদের মধ্যে তো একজন এমন একটা কাজ করে বসে স্বয়ং সাহেবের গায়ে হাত তুলে বসে যে তোর সাহস হয় কিভাবে আমাদের মালিককে এইখানে আসতে বলার জন্য। এটা স্বাভাবিক তাই নয়? যে আপনি একটা অফিসে জব করেন, আপনার বস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একজন ইন্ডাস্ট্রিয়াল, সেই বসকে যদি সাধারণ একজন ড্রাইভার ফোন দিয়ে বলে মাত্র 10 মিনিটের ভিতর অফিসে আসার জন্য, এটা কি কোনোভাবে সম্ভব? অবশ্যই না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু বড় ধরনের একটা কাণ্ডকীর্তি করতে চলেছিল। বাট তারপর আমরা যে শকিং বিষয়টা দেখতে পাই, ভাই এই নাটকে এই জিনিসটুকু আমার আরো অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। কেননা মাত্র 10 মিনিটের ভিতর বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল রেহান চৌধুরী কিন্তু সেইখানে হাজির হয়ে যায়। আর রীতিমতো ওই যে হাত উঠাইছিল ওইটা কিন্তু রেহান চৌধুরী দেখে ফেলে। আর রেহান চৌধুরী এসে সাহেবের হাতে পায়ে ধরার মতো অবস্থা যে স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি 10 মিনিটের ভিতর আসতে বলছিলেন, আমার 1 মিনিট লেট হয়ে গেছে, মানে 11 মিনিট লাগছে। ওকে, তো এই বিষয়টা নিয়ে কিন্তু ধীরে ধীরে একটা কাহিনী চলতেছিল, সবাই কিন্তু তার কাছে মাপ চায়। তো এটা দেখে মানহা এন্ড মানহার বাবা মানে সাহেবের মালিক সবাই তো রীতিমতো শকিং যে ভাই এইরকম একটা ঘটনা কিভাবে ঘটতে পারে। সাধারণ একজন ড্রাইভার বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালকে ফোন দিয়ে বলতেছে 10 মিনিটের ভিতর অফিস আসার জন্য, এন্ড সে ইন্ডাস্ট্রিয়াল সত্যি সত্যি সেখানে হাজির হয়ে গেছে। এটা টোটালি একটা শকিং ছিল। এন্ড নাটকটা ধীরে ধীরে যেভাবে চলতেছিল সেইভাবে হোপফুলি যে বেটার একটা কিছু হচ্ছিল, এটা ভালো ছিল নাটকটায়। ওকে, তো নেক্সট টাইম আমরা আরেকটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে যে ওই ঘটনাটার পর মানহার বাবা সাহেবকে ভীষণ রকম ভাবে পছন্দ করে। মানহার বাবা এটা সিদ্ধান্ত নেয় যে সাহেবের সাথে তাদের মেয়ে মানহাকে বিয়ে দেবে। তো এই বিষয়টা যখন মানহার মায়ের সাথে শেয়ার করে, মানহার মা রীতিমতো শকড হয়ে যায় যে সাধারণ একজন ড্রাইভারের সাথে আপনি আপনার মেয়েকে কিভাবে বিয়ে দিতে যাচ্ছেন। তবে এই নাটকটা হোপফুলি যে অনেক ইন্টারেস্টিং একটা নাটক হবে, আপনারা সবাই কন্টিনিউ করবেন, বেস্ট একটা কিছু দেখতে পাবেন।